এখন তো ইন্ডিয়ান ম্যাঙ্গো অ্যান্ড গানি ব্যাগ দুটোই চলে গেছে আরাকানে। কানাডার প্রতিনিধিরা আচ্ছা। দিতে পারবে না। এখন ইন্ডিয়ার সঙ্গে আমাদের গিয়ে আলোচনা করা মানে হলো আমাদের পজিশনটাকে খারাপ করা। আমরাও তখন ওই যে আরাকান আর্মির শত্রুতে পরিণত হবো। আচ্ছা, ব্যাপারটা বুঝছেন তাহলে আপনি? শত্রুতে আর পরিণত পরিণত হব যদি ভারত এখানে অন্য ধরনের প্লে করে। কিন্তু এই না মুহূর্তে না, যদি আপনি আমরা আমার ভারতের আমার সঙ্গে যে বসে কাজ করি, হুম, ভারতের সঙ্গে যদি আমরা একসঙ্গে কাজ করি, তাহলে আমরা বিপদে পড়বো। আমি তখন বলেছিলাম হুম, যে আমরা 3 লক্ষ রোহিঙ্গাকে প্রশিক্ষণ দেই, সামরিক প্রশিক্ষণ, তাদেরকে হাতিয়ার দেই। আজকে আমরা কিন্তু উই উড হ্যাভ কন্ট্রোল দ্য হোল সিচুয়েশন ইন আরাকান। দেখেন আমাদের বাংলাদেশের এর আগে যতবার আমি বাংলাদেশ নিয়ে আহ, মিয়ানমারের সঙ্গে আলোচনা করেছি, আমরা হলাম এই কনফ্লিক্ট বলেন বা রোহিঙ্গা আসার ব্যাপারে বলেন, 90 দশক থেকে উই আর এ ভিকটিম কান্ট্রি। বাংলাদেশ একটা ভিকটিম দেশ। মিয়ানমারের সঙ্গে আমাদের কিছু কোনো কিছু কোনো কোনো কিছুই নেই আমাদের। আমাদের ব্যবসাও ওদের সঙ্গে একেবারে সামান্য। হুম, আমাদের ওইখানে কিছুই নাই বলতে গেলে তাদের সঙ্গে। হুম। যদি রোহিঙ্গারা আমাদের এখানে না আসতো, তাহলে আমাদের এত চিন্তিত হওয়ার কিছু ছিল না। আপনি যদি খুব গভীরভাবে দেখেন, বার্মার সঙ্গে আমাদের কি, আমরা কোনো ব্যাপারেই ওটা জড়িত নই। এবং আমাদের কোনোদিনও বার্মাকে ব্যবহার করার কোনো প্রয়োজন পড়বে না, যে হুম। কোনো কারণেই হোক। বন্ধুরা, আপনারা তো সবাই জানেন যে এই মুহূর্তে মায়ানমারের অবস্থাটা কি। যখন থেকে সেই দেশের সেনা দখলে এসেছে, তারপরে থেকে সেই দেশে যে সমস্ত বিদ্রোহী সংগঠন ছিল, তাদের সাথে জোর কদমে লড়াই হচ্ছে তাদের। এতে কিন্তু যত সময় যাচ্ছে তত কিন্তু জবরদস্তভাবে হার হচ্ছে মায়ানমারের সেনাবাহিনী। আর এই লড়াইটা ঘরের ভেতর থেকে শুরু হতে হতে এখন সেটা পৌঁছে গেছে এক পর্যন্ত ভারতের সীমান্তবর্তী এলাকা থেকে শুরু করে বাংলাদেশ অর্থাৎ পূর্ব পাকিস্তানের সীমানাগুলোতে, যার সম্পর্কে লাগাতার আপডেট তো আপনারা পেয়ে থাকেন। কিন্তু খবর হচ্ছে এখন এটাকে নিয়ে এটাই, আমাদের পূর্ব পাকিস্তানের তরফ থেকে। জানি না পূর্ব পাকিস্তানের এরা কোন শ্রেণীর মানুষ বা কোন ক্যাটাগরির মানুষ, আর এদের সমর্থনটা কোন দিকে সেটা তো আমরা বুঝি, কিন্তু জানি না এরা আদৌ কি চায়। এদের সবকিছুতে ভারতকে নিয়ে অ্যালার্জি। দেখুন, বাংলাদেশের অর্থাৎ পূর্ব পাকিস্তানের নতুন বিদেশমন্ত্রী হাসান মাহমুদ, এমনটা একটি নাম, যাই হোক হাসান মাহমুদে হবে। তো উনি আজ থেকে কয়দিন আগে ভারত ভিজিটে এসেছে। ভারত ভিজিটে এসে ভারতের বিদেশমন্ত্রী স্যার এস জয়শঙ্কর স্যারের সাথে উনি কথাবার্তাও বলেছে। তো এখন এনাদের প্রশ্ন হলো, ভারতের সাথে কেন ওদের বিদেশমন্ত্রী এসে কথাবার্তা বলবে, কেনই বা এদের সাথে আলোচনা করবে এই বিষয়গুলোকে নিয়ে। এনারা হয়তো জানেন না। দেখুন, বর্তমান সময়ে এই সমস্ত বিদ্রোহী সংগঠনগুলো যতটা আজ মায়ানমারের জন্য বিপদ, তার থেকে বেশি বিপদ কিন্তু ভারত সহ পূর্ব পাকিস্তানের জন্য। আজকে এরা হয়তো ভাবছে যে দেশের সেনার সাথে লড়ে যেতে যদি দেশটাকে দখলও করে নেয়, তবে কাল ভারত ছাড়ুন, এরা কিন্তু পূর্ব পাকিস্তানের ভেতরে আক্রমণ করবে। কেননা আপনারা জানেন রোহিঙ্গা যখন এসেছিল তখন কি পরিস্থিতি তৈরি হয়েছিল। আর এনার আক্ষেপটা কোথায় জানেন? এনার আক্ষেপটা কথাতে এটাই বোঝা গেল, যখন মায়ানমার থেকে এই সমস্ত রোহিঙ্গাদের বের করে দিয়েছিল, সেই টাইমে মায়ানমার যে সমস্ত কারণগুলোকে দেখে তাদের দেশ থেকে বের করে দিয়েছিল, সেই মুহূর্তে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মায়ানমার ভিজিটে গেছিল। তো তার উপর কথা বলতে গিয়ে বলেছে এটা একান্ত ওদের ব্যক্তিগত ব্যাপার, এরা ভালো মন্দ সেটা ওদের নিজেদের উপর ডিপেন্ড করে, তাই এর উপর আমরা কিছু বলতে পারি না। এটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার, যেটা ভালো মনে করেছে মায়ানমার সেটা করেছে। ইনার খারাপটা লেগেছে এখানে ওটাই, যে আজকের দিনে পূর্ব পাকিস্তান আর ভারতের মাঝে যে সম্পর্ক আছে, তাহলে ভারত কেন সেদিন বললো না যে রোহিঙ্গা গুলো বাংলাদেশ অর্থাৎ পূর্ব পাকিস্তানে পাঠাবেন না। যেটাই হোক, ওটা তো আলাদা টপিকে চলে গেল। কিন্তু এই ব্যক্তিগুলো আজ যে বিষয় নিয়ে ভারতকে দোষারোপ করছে, এটাতে এটাই স্পষ্ট যে ভারতের সাথে সম্পর্ক এরা কোনো রকম ভাবে রাখতে চায় না। কারণটা কি জানেন? ভারতের সবকিছুতে এদের জ্বলন। যেটা হোক বন্ধুরা, এই সমস্ত ব্যক্তিগুলো যেহেতু এদের তো বয়স অনেক বেশি, এদেরকে যদি কিছু স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে কথা বলে, হয়তো এদের দেশের মানুষ বা নাগরিকদের অনেক খারাপ লাগতে পারে। যেটা হোক বন্ধুরা, পুরো ভিডিও ক্লিপটি দেখে নিন। আর অবশ্যই কিন্তু পূর্ব পাকিস্তানের এই সমস্ত ব্যক্তিগুলো সম্পর্কে দু এক চার লাইন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আর হ্যাঁ, চ্যানেলটিতে নতুন হলে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমরা উই হ্যাভ বিকাম এ ভিকটিম। এই রোহিঙ্গাদের আমাদের এখানে 90 দশক থেকে এখানে পাঠানো শুরু হয়েছে, যায় আবার আসে। এবং আলটিমেটলি 2017 সালে তো 12 লক্ষের মতো রোহিঙ্গা বাংলাদেশে চলে আসে। জি। এবং বাংলাদেশে আসার পরে আপনার এই যে কূটনীতির মাধ্যমে এদেরকে ফেরত পাঠানো, এটা ফেল করে গেছে। এটা ফেল করে গেছে এবং এখন রোহিঙ্গারা ফেরত যাবে এইরকম কোনো সম্ভাবনা আমি দেখি না। তো
তো এখানে আমাদের পররাষ্ট্রনীতি কি হবে, এটা একটা কিন্তু মৌলিক প্রশ্ন। আমাদের হুম পররাষ্ট্রমন্ত্রী, নতুন পররাষ্ট্রমন্ত্রী ইজ ভেরি ভাইব্রেন্ট ম্যান, খুব হুম অনেক কথা বলেন এবং ভেরি এন্টারটেইনিং ম্যান। হুম তো উনি দিল্লিতে গেছেন জয়শঙ্করের সঙ্গে আলোচনা করতে। হুম। এখন কি আলোচনা উনি করতেছেন জাতি হিসেবে কিন্তু আমরা কিছু জানি না, কোনো খবরও কিন্তু নাই যে না, কি আজকে নিয়ে খবর তিনি। জানিয়েছে, আজকে আজকে খবর যেটা দেখেছি যে আজ বুধবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এনএসএর যে রয়েছেন, তা যে প্রধান রয়েছেন অজিত দোভালের সাথে তিনি কথা বলেছেন এবং সেখানে মিয়ানমার সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে হাসান মাহমুদ সাংবাদিকদের বলেছেন, আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে মিয়ানমার সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল রাখতে ভারত বাংলাদেশের সাথে একযোগে কাজ করবে। এই বিষয়ে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাথে আলাপ করেন, পরে বিস্তারিত কর্মসূচি করা হবে এবং জানানো হবে। আমার কথা হলো এইটা কোনো বিষয় না, এটা এটা কোনো আলোচনার বিষয় না। কারণটা হলো, কেন আমি বলি, এই অজিত দোভাল কয়দিন আগে বাংলাদেশে ঘুরে গেছে কিন্তু হুম আমরা কেউ কিন্তু জানি না উনি কার সঙ্গে কি আলোচনা করেছেন, কি বিষয় নিয়ে আলোচনা করেছেন। আচ্ছা। হুম প্রেসে কোথাও এই জিনিসটা কিন্তু ওইভাবে আসেনি। আচ্ছা, এখন আমি এখানকার ডিপ্লোমেসিতে বলি, আমি আবার বলি, দর্শকদের জন্য বলি, উই আর এ ভিকটিম কান্ট্রি। বার্মার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, কোনো কিছুই নাই। রোহিঙ্গাদেরকে ওখানকার আর্মি, বিজেপি, ওখানকার লোকজন অত্যাচার করে একটা এথনিক ক্লিনজিং এর মাধ্যমে ওদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে 2017 সালে। আমি হুম আগের কথা আমি বাদ দিলাম, আগে আসছিল আবার ফিরে গেছে, কিন্তু এবার আর ফিরে যায়নি। হুম এইটাতে আমরা ইনভলভ হয়ে গেছি এখানে। এখন ইন্ডিয়ার পলিটিক্সটা কি, যখন আপনার রোহিঙ্গাদেরকে ওখান থেকে বের করে দেওয়া হলো, তখন কিন্তু ইন্ডিয়ার প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে কিন্তু তাতমাদতে গিয়ে, নেপিদোতে গিয়ে ওখানে কিন্তু তাতমাদ মানে ওই আর্মিকে সাপোর্ট দিয়ে আসছে। রোহিঙ্গাদের এথনিক ক্লিনজিংটাকে উনি সাপোর্ট করেছেন, হুম। নরেন্দ্র মোদী। আচ্ছা। তাহলে আমাদের পলিটিক্স কি হবে এখানে? আপনি আমাকে বলেন। আমি এটা, যারা আমাদের বক্তব্য শুনছেন সবার জন্য আমি বলছি, হুম যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন রোহিঙ্গাদেরকে ওখানে মেরে কেটে বের করে দিল আমাদের এখানে, তখন তিনি আর্মিকে গিয়ে, ওদের রাজধানীতে গিয়ে আর্মির সঙ্গে, ওখানে জেনারেলদের সঙ্গে দেখা করে বলে আসছেন যে আমরা সমর্থন করি, তোমরা অত্যাচার করে যে রোহিঙ্গাদেরকে পাঠিয়ে দিচ্ছ বাংলাদেশে, খুব ভালো করেছো, খুব ভালো কাম করেছো, ভালো হয়েছে এটা, আমরা এটা সমর্থন করি। তো এরপরে তো দিল্লির সঙ্গে আমাদের এই ব্যাপারে কোনো কূটনৈতিক বিষয় তো আর অবশিষ্ট নাই। হুম কূটনৈতিক কোনো বিষয় আর অবশিষ্ট নাই। উনি কি কি করতে গেছেন ওখানে আমাদের পররাষ্ট্রমন্ত্রী? এখন রাখাইনে কি ঘটছে, রাখাইনের ঘটনাটা আমাদের জন্য খুব প্রণিধানযোগ্য। ওখানে 3টা কান্ট্রি ইনভলভ আছে, আপনার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, চীন এবং ইন্ডিয়া। হুম এখন চীন ওখানে ইনভলভ কেন? চীন কিন্তু প্রথমে মিয়ানমার আর্মিকে কিন্তু সাপোর্ট করেছিল। আমি আমি কিন্তু এক সোজা লাইনে বলতেছি আর কি, এটা হুম এটা বিস্তৃত আলোচনায় আমি যাব না। হুম প্রথমে মিয়ানমার আর্মিকে সাপোর্ট করেছে, কিন্তু এই যে থ্রি ব্রাদার্স অ্যালায়েন্স, তারপরে আপনার এই যে ইন্ডিপেন্ডেন্ট কাচিন আর্মি, তারপরে তাং ন্যাশনাল লিবারেশন আর্মি, এইগুলো যখন চীনের ডাউন সাউথ এখানে একটা জায়গা লংকিয়াং কে দখল করে নিল, লংকিয়াং হুম যখন এই জায়গাটাকে দখল করে নিল, তখন চীন দেখলো যে এইটার মধ্য দিয়ে কিন্তু মিয়ানমারের সঙ্গে তার ব্যবসাটা হয়। এই যে বে অফ বেঙ্গল থেকে পাইপলাইন বসিয়ে তারা আরাকানের উপর দিয়ে কুনমিং এ নিয়ে গেছে, এইটা দিয়ে তেল টেল সবকিছু কিন্তু এই লাইন দিয়ে যায়। এইটা যখন দখল করে নিল এরা, তখন কিন্তু চীনের কিন্তু টনক নড়লো। হুম টনক নড়লো যে এখানে এটা কি হলো, আমাদের তো মিয়ানমারকে আর আমরা ব্যবহার করতে পারবো না। তখন কিন্তু সশস্ত্র বাহিনী গ্রুপগুলোকে সাপোর্ট দিতে শুরু করেছে। এখন চীন এই সশস্ত্র গ্রুপগুলোকেও সাপোর্ট দিচ্ছে, আবার ওই মিয়ানমার আর্মিকেও কিন্তু সাপোর্ট। এরকম একটা দুদুল্যমান অবস্থায় এখন চীন ওখানে আছে। এখন হুম ইন্ডিয়ার পলিটিক্সটা কি ওখানে? ইন্ডিয়ার পলিটিক্সটা হলো ওই জায়গায় যে তারা আপনার আহ, ওইখানে ওদের ওই কালাদান প্রজেক্ট আছে, মানে হুম আপনার এই শিলিগুড়ি করিডোর দিয়ে না যেতে, যদি ওখানে যাওয়া কোনোদিন বন্ধ হয়ে যায়, চীন এসে যদি বন্ধ করে দেয়, ওরা তখন মিয়ানমারের ভিতর দিয়ে কালাদান নদী দিয়ে
আপনার ওই যে মিজোরামে গিয়ে কানেক্ট করবে। তো এই যে কালাদান মাল্টিমোডাল যে প্রজেক্ট, ওইখানে সেতুতে তারা পোর্ট করেছে, এইটা দখল করে ফেলেছে আপনার আরাকান আর্মি আর এই যে থ্রি ব্রাদার্স যে আপনার অ্যালায়েন্স, অ্যালায়েন্স। এরা কিন্তু দখল করে ফেলেছে ওইটা। ওইটা দখল করার পরে এখন ভারতের কিন্তু টনক নড়েছে যে এই কালাদান প্রজেক্টের এখন কি হবে। এখন কথা হলো, এই যে আরাকান আর্মি বলেন এবং আরাকান ইউনাইটেড ফ্রন্ট, যেটা ওদের পলিটিক্যাল উইং, ইউনাইটেড আরাকান ফ্রন্ট মানে সরি ইউনাইটেড আরাকান লীগ, এই আরাকান আর্মির যে পলিটিক্যাল অর্গানাইজেশনটা, এটা হলো ইউনাইটেড আরাকান লীগ। এইটার সঙ্গে ইন্ডিয়ার সম্পর্ক খুব তিক্ত, এই জিনিসটা আমি বুঝতে বলবো। এবং ইন্ডিয়া অনেকবার চেষ্টা করেছে এই আরাকান আর্মির সঙ্গে কানেক্ট করার জন্য, তারা কিন্তু তাদের সঙ্গে কোন রকম আলোচনায় বসে নাই বা তাদেরকে কোনো স্পেস দেয়নি। তো তাহলে আমাদের পররাষ্ট্রমন্ত্রী দিল্লিতে বসে কি করতেছেন উনি? বরং আরাকান আর্মি আমাদেরকে বলেছে যেটা, সেটা হলো যে আমরা রোহিঙ্গাকে ফেরত দেব। তো ওখানে গিয়ে মিটিং করা মানে হলো রোহিঙ্গাদের যাওয়াটা কিন্তু আরো ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। যদি আরাকান আর্মি তো অলরেডি নর্দার্ন সাইড তো দখল করে নিয়েছে আপনার আরাকানের, এখন শুধু সাউদার্ন সাইডেরও আমি শুনেছি আজকে আজকে তাদের অনেকগুলো পোস্ট কিন্তু ফল করেছে। এই বিজেপি আসার পরে অনেকগুলো পোস্ট কিন্তু আরাকান আর্মির কাছে ফল করেছে। ফল করার ফলে হয়েছে কি, আরাকান আর্মি অলমোস্ট দখলের পথে আরাকানকে। তো আরাকান দখল হয়ে গেলে রোহিঙ্গাকে যদি ফেরত দিতে হয়, তাহলে আরাকান আর্মির সঙ্গে আমাদের নেগোসিয়েট করতে হবে। তো যে আরাকান আর্মির সঙ্গে সবচেয়ে তিক্ত সম্পর্ক ইন্ডিয়ার, সেখানে আমাদের ফরেন মিনিস্টার বসে কি করতেছেন উনি? বরং বাংলাদেশকে আরো বিপদে ফেলা হচ্ছে এবং রোহিঙ্গারা ফেরত দেওয়াটা আরো বেশি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আমাদের সাথে তো একসাথে কাজ করবে বলে ভারতের নিরাপত্তা, আমি তো সেটাই বলছি, কি কাজ করবে আমাদের সঙ্গে? ভারত আমাদের সঙ্গে কি কাজ করবে একসঙ্গে বসে? উনি রোহিঙ্গারা যখন বাংলাদেশে তখন তো নরেন্দ্র মোদী গিয়ে আমরা অত্যাচারী যারা যারা অত্যাচারী ওখানকার আর্মি জেনারেল তাদেরকে সাপোর্ট দিয়ে আসছে, সেই গভর্নমেন্টকে সাপোর্ট দিয়ে আসছে, মিলিটারি গভর্নমেন্টকে। তো উনি এই 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 ইন্ডিয়া এখানে একটা হাঁটু ভাঙা দেশ, এটা ইন্ডিয়া তো একটা হাঁটু ভাঙা দেশ এখন। এখন তাদেরকে ল্যাং মেরেছে আপনার নেপাল, তাদেরকে ল্যাং মেরেছে শ্রীলঙ্কা, তাদেরকে লেটেস্ট ল্যাংটা মারলো আপনার এই যে মালদ্বীপ। এখন এই ল্যাং খাওয়া একটা দেশ, হাঁটু ভাঙা একটা দেশ, তাদের ওখানে বসে রিজিওনাল সিকিউরিটি তো আমরা দিব রে ভাই। রিজিওনাল সিকিউরিটি উই উইল এনশিওর। তারাও তো শেয়ার্ড ল্যান্ড আমাদের সাথে তো এই কনফ্লিক্টের সাথে তারাও যুক্ত আপনার রয়েছে। যত কিছুই করুক, যত কিছু করুক, সহযোগিতা সবচেয়ে বেশি ইন্ডিয়া যাই কিছু করুক, হুম না না, আমার কথা হলো ইন্ডিয়া যাই কিছু করুক, আরাকান আর্মির সঙ্গে এবং ইউনাইটেড আরাকান লীগ যে তাদের পলিটিক্যাল উইং, তাদের সঙ্গে তো সম্পর্ক খুবই খারাপ। এবং তারা সিতুয়ে দখল করার পরে এবং আপনার ওই যে পালাতোয়া যেটা, সেটা দখল করে নিয়েছে, যেখানে আপনার কালাদান প্রজেক্টটা। তো এখন তো ইন্ডিয়ার ম্যাঙ্গো এন্ড গানি ব্যাগ দুটোই চলে গেছে আরাকানে, কালাদান প্রজেক্ট যেতে পারবে না। এখন ইন্ডিয়ার সঙ্গে আমাদের গিয়ে আলোচনা করা মানে হলো আমাদের পজিশনটাকে খারাপ করা। আমরাও তখন ওই যে আরাকান আর্মির শত্রুতে পরিণত হব। আচ্ছা, তাহলে শত্রুতে পরিণত হব যদি ভারত এখানে অন্য ধরনের প্লে করে। কিন্তু এই মুহূর্তে যদি আমরা ভারতের সঙ্গে বসে কাজ করি, ভারতের সঙ্গে যদি আমরা একসঙ্গে কাজ করি, তাহলে আমরা বিপদে পড়বো, আমাদের ফিউচার উইল বি লস। তাহলে আমাদের করণীয় কি এখানে? আমাদেরকে তো প্রতিনিয়ত তো আমাদের দেখা যাচ্ছে যে আমাদের ভিতরে আমাদের করণীয় যেটা আমি বলি, আমাদের করণীয় কি এখানে? আমাদের করণীয় হলো, যারা আসতেছে তাদেরকে তো আপনি কি গুলি করে তাদেরকে ঠেকাবেন বর্ডারে? কি করে ঠেকাবেন? গুলি করে তো ঠেকাতে পারবেন না। বিজিবি যেটা আসতেছে, বর্ডার গার্ড পুলিশ, ওদের আর্মিও কিছু এসে অলরেডি ঢুকে গেছে বাংলাদেশে, তারাও আসছে এবং সিভিলিয়ানও আসছে। এখন প্রশ্ন হলো যে এদেরকে নিয়ে আমরা কি করব? এক তো হলো, আমি একটা জিনিস বলি, আজকেও আমি দেখেছি গভর্নমেন্ট থেকে বলছে যে তাদেরকে প্লেনে করে পাঠিয়ে দেওয়া হবে। আমি এইটা 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 পাঠাবার আগে আমি সরকারকে অনুরোধ করব যে এই যে আর্মি যখন ব্যাটল ফিল্ড থেকে ডিফেক্ট করে, সে বর্ডার গার্ড পুলিশ হোক আর আর্মি হোক, তার একমাত্র শাস্তি হলো হি শুড বি পুট টু ডেথ ইন ফায়ারিং স্কোয়াড। এখন এই জিনিসটা একটা থার্ড পার্টি এসুরেন্স না দেওয়া পর্যন্ত আমি মনে করি সরকারের তাদেরকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়াটা প্রিমেচিওর হবে, ঠিক হবে না। না, এটা সরকার তো এই ব্যাপারেও চিন্তা করছে। তাদেরকে ফেরত পাঠানো মানেই তো তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, কারণ মায়ানমারের
নিয়ম নীতিটা এরকমই যে যারা পালিয়ে আসে যুদ্ধক্ষেত্র থেকে তারা ফেরত গেলে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এদিকে যেমন একটা এই টানাপোড়েন রয়েছে। আবার দেখা যাচ্ছে যে তাদেরকে রাখতে গেলেও বাংলাদেশেরও তো একটা এক্সট্রা বার্ডেন তৈরি হচ্ছে। তাদেরকে কোন হিসাবে তাদেরকে ট্রিট করা হবে? তারা কি যুদ্ধ থেকে পালিয়ে এসছে সেটাকে আবার যুদ্ধ হিসেবেও রেকগনাইজ করছে না, সেটাকে বিদ্রোহীদের দমন হিসেবে দেখানো হচ্ছে। অনেক ধরনের বিষয় আছে। এখন যারা চলে আসছে আমাদের দেশে তাদেরকে শরণার্থী হিসেবে দেখা হবে কিনা, কারণ সেখানে যুদ্ধ চলছে না, সেখানে তাদেরকে কি হিসেবে সরকার দেখবে? এই ধরনের অনেকগুলি বিষয় তো ফ্যাক্টরস গুলি আমাদের সামনে আছে। দেখেন, এবং একটা কথা আপনাকে বলি। আর্মিতে একটা কথা আছে, উইলিং হর্স। উইলিং হর্স উইলিং হর্স মানে আপনি এমন একটা ভালো ঘোড়া যে আপনার পক্ষে একটা, ও চড়তে জানুক আর না জানুক, যেই চড়ে তাকে সুন্দরভাবে আপনি ঘুরে নিয়ে বেড়ান চারিদিকে। হুম, এখন আমার আমার কথা হলো, আমরা রোহিঙ্গাদেরকে আসতে দিয়েছি এবং রোহিঙ্গাদেরকে নিয়ে আমরা বসে আছি। হুম, রোহিঙ্গাদেরকে নিয়ে কিন্তু আমরা বসে আছি। আমরা কিন্তু কোনো এই ওখানকার যে যারা আছে, যারা ফেরত দিতে চাচ্ছে না, তাদেরকে আমরা কোনো রকম এইরকম কোনো আমরা থ্রেট পোস্ট করতে পারিনি আমাদের তরফ থেকে, তারা নিজে হুম। বাধ্য হয়। যেমন আচ্ছা। জেল জিয়ার সময় বলা হয়েছিল যে তোমরা যদি না পাঠাও তাহলে আমরা এদেরকে ট্রেনিং দিব, হাতিয়ার দিব এবং যুদ্ধ করে তারা আরাকান স্বাধীন করবে। দে হ্যাভ টু টেক ব্যাক। কিন্তু আমরা কিছুই করিনি, ধরে বসে আছি। এন্ড বিলিয়নস অফ ডলার ইজ কামিং ফ্রম আউটসাইড, এবং ওগুলো খাচ্ছি যাচ্ছি, বসে আছি। এখন হুম, যে জিনিসটা আমি এখানে ভয় পাই সেটা হলো এই বিজেপি আরাকানের এবং এই আর্মি, তারাই কিন্তু মেরে কেটে এই রোহিঙ্গাদেরকে কিন্তু বাংলাদেশে পাঠিয়েছে। আজকে এই রোহিঙ্গারা হুম। রোহিঙ্গা এবং এই যে যারা বিজেপি এবং ওখানকার লোকজন যারা বার্মিজ আসতেছে এবং ওখানকার আর্মি, তাদেরকে মেরে ফেলতে পারে, কিন্তু মারামারি শুরু হয়ে যেতে পারে। আচ্ছা। এটা আমাদের ল্যান্ডে এদের 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 মধ্যে আমাদের মধ্যে কিন্তু মারামারি, রোহিঙ্গাদের মধ্যে কিন্তু মারামারি শুরু হয়ে যেতে পারে। এবং আজকে আপনি জানেন তারা বাংলাদেশের মধ্যে তাদের রোহিঙ্গা রোহিঙ্গা ক্যাম্পে কিন্তু তাদের অবাধ বিচরণ আছে। আজকেও হুম। আমি দেখলাম যে কি র্যাব কিছুকে ধরেছে কিন্তু, তাদের হাতের পত্র সহ। এখন তো আমি দেখতেছি যে আমাদের একটা ভুল ডিসিশন এখানে কিন্তু মহাগন্ডগোলের সৃষ্টি কিন্তু হয়ে যেতে পারে। জি। এই যে জিনিসগুলো আমরা করলাম, আমি তখন বলেছিলাম হুম, যে আমরা 3 লক্ষ রোহিঙ্গাকে প্রশিক্ষণ দেই, সামরিক প্রশিক্ষণ, তাদেরকে হাতিয়ার দেই। আজকে আমরা কিন্তু উই উড হ্যাভ কন্ট্রোল দ্য হোল সিচুয়েশন ইন আরাকান। আমরা জি। আরাকান আর্মির সঙ্গে মিলে এই 3 লক্ষ রোহিঙ্গাকে যদি আমরা ট্রেনিং দিতাম বা 2 লক্ষ রোহিঙ্গাকে ট্রেনিং দিয়ে হাতিয়ার দিয়ে পাঠাতাম, বাই নাও আরাকান উড হ্যাভ বিন লিবারেটেড। এবং ওইখানে রোহিঙ্গারা বসে যেত এবং আজীবন রোহিঙ্গারা উইথ প্রাইড অ্যান্ড অনার দে উড হ্যাভ লিভ দেয়ার।